অনলাইন ক্লাসরুম ও মহিলা কলেজ চট্টগ্রামের পদার্থবিজ্ঞান ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তোমাদের তোমরা নিশ্চয় জানো আমাদের পদার্থবিজ্ঞান প্রথম পত্র প্রায় শেষ হয়ে এসেছে এবং আমি নিজেই তোমাদের 3টা অধ্যায় শেষ করেছি। তাই আমি আজকে আলোচনা করব পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় তাপগতিবিদ্যা। পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ একটা অধ্যায় হচ্ছে এই তাপগতিবিদ্যা। তাহলে তাপগতিবিদ্যা প্রথম অধ্যায়, এই তাপগতিবিদ্যা নিয়ে যদি আমরা আলোচনা করতে চাই তাহলে আমাদের বেসিক কিছু সম্পর্কে জানতে হবে, যেটা নিয়ে আমাদের এই পাঠের সূচনা করলে আমরা মোটামুটি ভালোভাবে চ্যাপ্টারটা শুরু করতে পারবো। আর আমরা নিশ্চয় জানো তোমাদের এই যে নেক্সট উইকে যে অ্যাসাইনমেন্টটা সেটা তাপগতিবিদ্যার উপর। তাই যদি মনোযোগ দিয়ে ক্লাসটি করো বা এবং টপিকসগুলো নিয়ে যদি টপিকগুলো তোমাদের যদি বোধগম্য হয় বা বুঝতে সমস্যা না হয়, তাহলে যে অ্যাসাইনমেন্টটা তোমাদের দেওয়া হয়েছে এই অ্যাসাইনমেন্টটা তুমি নিজেই খুব ভালোভাবে আনসারটা দিতে পারবা। এবং আশা করি সবাই ক্লাসটা করবা এবং বারবারে যে একই কথা বলা হচ্ছে যে ক্লাস অবশ্যই করবা। কেন? ক্লাসের অ্যাটেন্ডেন্সের উপর তোমার অনেক কিছু নির্ভর করে, প্রভাব ফেলবে। এই অ্যাটেন্ডেন্সের প্রভাবটা দেখবে তোমার অ্যাসাইনমেন্টের উপর পড়ছে। যারা রেগুলার ক্লাস করে তারা অ্যাসাইনমেন্ট ভালো মতো তৈরি করতে পারে, আর যারা রেগুলার ক্লাস করে না তারা অ্যাসাইনমেন্টও ঠিক মতো তৈরি করতে পারছে না। যেমন অনেকগুলো ইনফরমেশন আমরা দিচ্ছি, যেমন অ্যাসাইনমেন্টের শিরোনাম কি হবে, যেমন যে এই যে তোমার প্রথম অ্যাসাইনমেন্টটা দিয়েছো, যারা ক্লাস করে না তারা অনেকে অ্যাসাইনমেন্ট শিরোনামটা লিখতে পারছো না বা ভুল লিখছো। তাই ক্লাসের উপর বারবার বললাম, ক্লাসে যদি প্রেজেন্ট না থাকো এর প্রভাব কিন্তু তোমাদের অ্যাসাইনমেন্টের নাম্বারের উপর পড়বে, অ্যাসাইনমেন্টের ভুল হবে, অ্যাসাইনমেন্টটা তুমি সঠিকভাবে তৈরি করতে পারবে না। ঠিক আছে, তাহলে শুরু করা যাক পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় তাপগতিবিদ্যা। আজকের ক্লাসটা যদি আমরা ভালো মতো সম্পন্ন করতে পারি বা বুঝে করতে পারি তাহলে আমরা কি কি জানতে পারবো সে সম্পর্কে আমরা একটু জেনে নিই। দেখো, আজকে ক্লাসটা যদি আমি ভালো মতো আমরা যদি ভালো মতো করতে পারি, অর্থাৎ আজকে শিখন ফলটা কি, সিস্টেম সম্পর্কে জানতে পারবো। তাপগতিবিদ্যা দেখবা বই খুললেই দেখবা প্রথমে ওয়ার্ডটা পাবা সিস্টেম। আমরা সিস্টেমটা নিয়ে বারবার বলি, সিস্টেম ওয়ার্ডটা ইউজ করে সিস্টেমটা কি সে সম্পর্কে আমরা জানতে পারবো। নেক্সট দেখো, অভ্যন্তরীণ শক্তি এবং তাপগতিবিদ্যার সূত্র সম্পর্কে জানতে পারবো। কি বললাম? অভ্যন্তরীণ শক্তি এবং তাপগতিবিদ্যার প্রথম সূত্র সম্পর্কে জানতে পারবো। তাপগতিবিদ্যা অনেকগুলো সূত্র আছে, আপাতত আমি তাপগতিবিদ্যার প্রথম সূত্র নিয়ে আলোচনা করব। আচ্ছা, 3 নম্বরে বললাম কি, সমচাপ প্রক্রিয়া, সমউষ্ণ প্রক্রিয়া ও রুদ্ধতাপীয় প্রক্রিয়া সম্পর্কে আমরা জানতে পারবো। আবার বলি, সমচাপ প্রক্রিয়া, সমউষ্ণ প্রক্রিয়া ও রুদ্ধতাপীয় প্রক্রিয়া সম্পর্কে আমরা জানতে পারবো। 4 নাম্বার বললাম কি, মোলার আপেক্ষিক তাপ সম্পর্কে আমরা জানতে পারবো। তাহলে খেয়াল করো কি বললাম, আমি চারটা শিক্ষণফল তোমাদের জন্য সাজিয়ে আজকে ক্লাসটা উপস্থাপন করার চেষ্টা করেছি। এবং যদি বললাম, আমি চেষ্টা করেছি যাতে তোমরা অতি সহজে চ্যাপ্টারটা বুঝতে পারো। কি কি বললাম? সিস্টেম সম্পর্কে জানতে পারবো, অভ্যন্তরীণ শক্তি ও তাপগতিবিদ্যা প্রথম সূত্র সম্পর্কে জানতে পারবো, সমচাপ, সমস্ত প্রক্রিয়া ও রুদ্ধতাপীয় প্রক্রিয়া সম্পর্কে জানতে পারবো, মোলার আপেক্ষিক তাপ সম্পর্কে জানতে পারবো। আরেকটা কথা না বললে নয়, যেটা আমাদের নেক্সট অ্যাসাইনমেন্ট আছে সেটা কিন্তু মূলত এই 3-4টা টপিকস এর উপর ভিত্তি করে কিন্তু আমাদের অ্যাসাইনমেন্টটা। যদি এই টপিকস গুলো আমাদের আয়ত্তে আসে, আমরা বুঝতে পারি, তাহলে আমরা অতি সহজে আমাদের অ্যাসাইনমেন্টটা নির্ভুলভাবে আমরা করতে পারবো। অ্যাসাইনমেন্টটা আমরা কি করতে পারবো? নির্ভুলভাবে করতে পারবো এবং এই সম্পর্কে যাবতীয় প্রশ্নের উত্তর আমরা দিতে পারবো। তাহলে শুরু করে আজকে প্রথম প্রশ্ন। দেখো, আজকে প্রথম প্রশ্নটা কি বললাম, সিস্টেম কি। প্রথমে বললাম কি সিস্টেম কি, সংজ্ঞাটা কি দিলাম, পদার্থবিজ্ঞান। এখানে পদার্থবিজ্ঞান লিখি নাই, কিন্তু পরীক্ষা নিরীক্ষার সময় আমরা কি কোন সাবজেক্ট নিয়ে আলোচনা করছি? নিশ্চয়ই পদার্থবিজ্ঞান। তাহলে পদার্থবিজ্ঞানে পরীক্ষা নিরীক্ষার সময় জড়জগতের খানিকটা অংশকে নির্দিষ্ট করা হলে বা বিবেচনা করা হলে, আবার বলি, পদার্থবিজ্ঞানে পরীক্ষা নিরীক্ষা করার জন্য জড়জগতের খানিকটা অংশকে নির্দিষ্ট করা হলে বা বিবেচনা করা হলে তাকে সিস্টেম বলা হয়। অর্থাৎ যে খানিকটা অংশে বা যে অংশের মধ্যে আমি এক্সপেরিমেন্টটা সম্পাদন করব সেই অংশটাকে বলা হচ্ছে সিস্টেম। কি বললাম?
পরীক্ষা নিরীক্ষার জন্য আমরা যে জড়জগতের যে খানিকটা অংশকে নির্দিষ্ট করব বা বিবেচনা করব সেটাকে বলা হচ্ছে সিস্টেম। সিস্টেমের প্রকারভেদ, সিস্টেম তিন প্রকার। প্রথমটা হচ্ছে মুক্ত সিস্টেম, দ্বিতীয়টা হচ্ছে বদ্ধ সিস্টেম, তৃতীয়টা হচ্ছে বিচ্ছিন্ন সিস্টেম। আবার বলে মুক্ত সিস্টেম, বদ্ধ সিস্টেম এবং বিচ্ছিন্ন সিস্টেম। তাহলে আমাদেরকে এখন জানতে হবে মুক্ত সিস্টেম কি, বদ্ধ সিস্টেম কি আর বিচ্ছিন্ন সিস্টেম কি। আমি আবার বলি, পদার্থবিজ্ঞান আমরা যখন কোনো এক্সপেরিমেন্ট করব তখন ওই এক্সপেরিমেন্টটা করার সময় আমাকে খানিকটা জড়জগতের খানিকটা অংশ, আমরা সাধারণত পদার্থবিজ্ঞান নিয়ে যারা পড়ালেখা করি বা করছি, আমরা কিন্তু পদার্থবিজ্ঞান সাধারণত জড়জগৎ নিয়ে আলোচনা করি। ঠিক আছে, সেইটা বলা হচ্ছে কি জড়জগতের খানিকটা অংশ নির্দিষ্ট করা হলে বা বিবেচনা করা হলে তাকে বলা হয় সিস্টেম। আমরা কি বললাম, সিস্টেম তিন প্রকার বললাম, মুক্ত সিস্টেম, বদ্ধ সিস্টেম এবং বললাম কি বিচ্ছিন্ন সিস্টেম। এখন আসা যাক মুক্ত সিস্টেম কি, বদ্ধ সিস্টেম কি, বিচ্ছিন্ন সিস্টেম কি। আমি একটা প্রশ্নের মধ্যে তোমার তিনটা দেখলাম, একটা প্রশ্ন দিলাম কি মুক্ত, বদ্ধ ও বিচ্ছিন্ন সিস্টেম কি। তাহলে সংজ্ঞা আসা যাক, সংজ্ঞাটা কি লিখলাম খেয়াল করো। মুক্ত সিস্টেম, যে সিস্টেম পরিবেশের সাথে ভর ও শক্তি উভয়েই কি করতে পারবে, বিনিময় করতে পারে। অর্থাৎ প্রয়োজনে ভর এবং শক্তি দুইটাই সে কি করতে পারবে, আদান প্রদান করতে পারবে। ভর এবং শক্তি সে নিতে পারবে এবং ভর এবং শক্তি সে কি করতে পারবে, অর্থাৎ সিস্টেমটা ভর এবং শক্তি সিস্টেমটা কি করতে পারবে, নির্গত করতে পারবে আবার শোষণ করতে পারবে। সেই সিস্টেমটাকে বলা হচ্ছে মুক্ত সিস্টেম। সেটা বলা হচ্ছে কি যে সিস্টেম পরিবেশের সাথে ভর ও শক্তি উভয়ে বিনিময় করতে পারে সেই সিস্টেমকে বলা হচ্ছে মুক্ত সিস্টেম। এখন আসা যাক বদ্ধ সিস্টেম কি, যে সিস্টেম পরিবেশের সাথে শুধু শক্তি বিনিময় করতে পারবে। কি বললাম, শুধু শক্তি বিনিময় করতে পারবে কিন্তু ভর বিনিময় করতে পারবে না, ভর বিনিময় করতে পারে না, তাকে বলা হচ্ছে বদ্ধ সিস্টেম। আবার বলে যে সিস্টেমটা পরিবেশের সাথে শুধু শক্তি বিনিময় করবে কিন্তু ভর বিনিময় করতে পারবে না সেই সিস্টেমকে বলা হচ্ছে বদ্ধ সিস্টেম। তাহলে মানে কি, বদ্ধ সিস্টেমের মধ্যে আমার ভরটা নির্দিষ্ট, ভরের কোনো আদান প্রদান করা সম্ভব হবে না, শুধু এনার্জি কি করতে পারবে, বিনিময় করতে পারবে। ঠিক আছে, সেই সিস্টেমটা বলা হচ্ছে বদ্ধ সিস্টেম। এবং বিচ্ছিন্ন সিস্টেমটা কি, যে সিস্টেম পরিবেশের সাথে ভর বা শক্তি কোনোটাই সে কি করতে পারবে না, বিনিময় করতে পারবে না, সে সিস্টেমটা বলা হচ্ছে বিচ্ছিন্ন সিস্টেম। কি বললাম, যে সিস্টেমটা পরিবেশের সাথে ভর বা শক্তি কোনোটাই বিনিময় করতে পারবে না সেই সিস্টেমকে বলা হচ্ছে বিচ্ছিন্ন সিস্টেম। তোমাদের মনে রাখার সুবিধার্থে আমি একটা কথা বলি, এই যে তিনটে সংজ্ঞা দিলাম এখানে, মুক্ত সিস্টেম, বদ্ধ সিস্টেম এবং বিচ্ছিন্ন সিস্টেম, তিনটে সংজ্ঞায় কিন্তু দুইটা রাশির উপর নির্ভর করছে, একটা হচ্ছে ভর, একটা হচ্ছে শক্তি। সংক্ষেপে যদি বলে যে সিস্টেমটা ভর এবং শক্তি দুটো বিনিময় করে সেটা হচ্ছে মুক্ত সিস্টেম, যে সিস্টেমটা ভর বিনিময় করতে পারবে না তার মানে শক্তি বিনিময় করতে পারবে সেটা হচ্ছে বদ্ধ সিস্টেম, যে সিস্টেমটা ভর এবং শক্তি কোনোটাই বিনিময় করতে পারবে না সেটা হচ্ছে বিচ্ছিন্ন সিস্টেম। তাহলে আমরা এই স্লাইডটার মধ্যে প্রথমে একদম বেসিক অর্থাৎ তাপগতিবিদ্যার শুরুতে যে জিনিসটা আমরা দেখব, বিভিন্ন প্রশ্নের মধ্যে সিস্টেম শব্দটা আসছে, প্রায় প্রত্যেকটা প্রশ্নের মধ্যে দেখবা, প্রত্যেকটা অঙ্কের মধ্যে দেখবা একটা সিস্টেম শব্দটা আছে, তার সিস্টেম সম্পর্কে আমরা জানতে পারলাম এবং সিস্টেমের প্রকারভেদ সম্পর্কে আমরা জানতে পারলাম। এখন আসা যাক পরবর্তী স্লাইডে কি আসে দেখি, তাপগতীয় স্থানাঙ্ক। এখন আছে তাপগতীয় স্থানাঙ্ক জিনিসটা কি, আমরা যে তাপগতিবিদ্যা আলোচনা করব এখানে তাপগতীয় স্থানাঙ্ক জিনিসটা কি আমাদের না জানলে চ্যাপ্টারটা শুরুই করতে পারছি না। তাপগতীয় স্থানাঙ্কটা কি, তাপগতীয় আলোচনার জন্য কোনো ব্যবস্থা মানে কি সিস্টেমের কোনো ব্যবস্থার অবস্থা, চাপ পি, আয়তন ভি, পরম তাপমাত্রা টি। খেয়াল করো এই তিনটা রাশির উপরে কিন্তু আমার এই মূলত তাপগতিবিদ্যার চ্যাপ্টারটা, অর্থাৎ এই তিনটা রাশিকে বলা হচ্ছে তাপগতীয় স্থানাঙ্ক। এর সাহায্যে প্রকাশ করা হয় এই রাশিগুলোকে তাপগতীয় স্থানাঙ্ক বলা হয়। তার মানে কি বললাম, তাপগতীয় আলোচনার জন্য কোন সিস্টেমের বলতে পারো কোন সিস্টেম অবস্থা, অর্থাৎ চাপ বাড়তে পারে কমতে পারে, আয়তন বাড়তে পারে কমতে পারে, পরম তাপমাত্রা পরিবর্তন হতে পারে, অর্থাৎ মূলত চাপ পি, আয়তন ভি, তাপমাত্রা টি এর সাহায্যে আলোচনা করা হয়, প্রকাশ করা হয়। এই রাশিগুলোকে বলা হয় তাপগতীয় স্থানাঙ্ক। আমি আবার বলি, প্রথমে বললাম আমরা যে চ্যাপ্টারটা শুরু করলাম তাপগতিবিদ্যা, এই তাপগতিবিদ্যা কিন্তু এই তিনটা রাশি নিয়ে কিন্তু সাজানো।
এই তিনটা রাশি সম্পর্কে কি বললাম? চাপ পি, আয়তন ভি এবং পরম তাপমাত্রা টি। ঠিক আছে? তাহলে কি বললাম? তাপগতীয় স্থানাঙ্ক যদি আমাকে কি বলা হয় তাহলে কি বলবো? তাপগতীয় স্থানাঙ্ক হচ্ছে কি তাপগতি আলোচনার জন্য কোনো ব্যবস্থার অবস্থা চাপ ই, আয়তন ভি, পরম তাপমাত্রা টি এই সাহায্যে প্রকাশ করা, এইগুলোকে বলা হয় তাপগতীয় স্থানাঙ্ক। তাহলে আমাকে যদি বলা হয় চাপ কি, চাপ হচ্ছে তাপগতীয় স্থানাঙ্ক। আমাকে যদি বলা হয় আয়তন কি, আয়তন ও তাপগতীয় স্থানাঙ্ক। পরম তাপমাত্রা কি, পরম তাপমাত্রা তাপগতীয় স্থানাঙ্ক। ঠিক আছে? এখন আসো অভ্যন্তরীণ শক্তি বা অন্তস্থ শক্তি কি। কি বললাম? অভ্যন্তরীণ শক্তি বা অন্তস্থ শক্তি কি। সংজ্ঞাটা একটু খেয়াল করো। কোন বস্তু বা বস্তুর অভ্যন্তরস্থ অণু, পরমাণু ও মৌলিক কণিকা সমূহে। খেয়াল করো, আমরা প্রথমে যদি একটা বস্তুকে ভাঙি তাহলে ভাঙলে কি পাবো? প্রথমে অণু পাবো, অণুকে ভাঙলে কি পাবো? পরমাণু পাবো, পরমাণুকে ভাঙলে কি পাবো? মৌলিক কণিকা। মৌলিক কণিকা মানে কি? পরমাণুকে ভাঙলে কি পাওয়া যায়? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এগুলোকে বলা হয় মৌলিক কণিকা। এই মৌলিক কণিকা সমূহের রৈখিক গতি, স্পন্দন গতি। রৈখিক গতিকে আমরা জেনে আসছি প্রথম পত্রে। স্পন্দন গতি কি হচ্ছে সেটা আমরা জানি, ঘূর্ণন গতি কি সেটাও আমরা জানি। এবং তাদের মানে কাদের? মৌলিক কণিকা বা মৌলিক কণিকা সমূহের মধ্যকার ক্রিয়াশীল বলের কারণে, অর্থাৎ মূলত বস্তুর অভ্যন্তরে। এই ঘটনাগুলো ঘটছে কোথায়? বস্তুর অভ্যন্তরে। এই রৈখিক গতি কোথায় সম্পাদিত হচ্ছে? মৌলিক কণিকা সমূহে। মৌলিক কণিকা সমূহের অবস্থান কোথায়? বস্তুর অভ্যন্তরে। সেই জন্য বলা হচ্ছে কি রৈখিক গতি, মৌলিক কণিকা সমূহের রৈখিক গতি, স্পন্দন গতি, ঘূর্ণন গতি এবং তাদের মধ্যকার ক্রিয়াশীল বলের কারণে উৎপন্ন শক্তিকে বলা হচ্ছে কি অভ্যন্তরীণ শক্তি বা অন্তস্থ শক্তি। কি বললাম? বস্তুর অভ্যন্তরস্থ অণু, পরমাণু ও মৌলিক কণিকা সমূহের রৈখিক গতি, স্পন্দন গতি, ঘূর্ণন গতি এবং তাদের মধ্যকার ক্রিয়াশীল বলের কারণে উৎপন্ন শক্তিকে বলা হচ্ছে অভ্যন্তরীণ শক্তি বা অন্তস্থ শক্তি। তাহলে আমি কি বললাম? অভ্যন্তরীণ শক্তি বা অন্তস্থ শক্তি সম্পর্কে জানলাম। এখন আসো তাপগতিবিদ্যার প্রথম সূত্র। তাপগতিবিদ্যার প্রথম সূত্র কয়েকজন বিজ্ঞানী তাপগতিবিদ্যার প্রথম সূত্র দিয়েছেন। তার মধ্যে আমি আজকের টপিকসে একটা সূত্র নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে বিজ্ঞানী ক্লসিয়াসের সূত্র। সেটা আমি লিখলাম কি তাপগতিবিদ্যা বিজ্ঞানী ক্লসিয়াসের সূত্রটি লিখো। কি বললাম? তাপগতিবিদ্যার প্রথম সূত্র বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন রকম ভাবে উপস্থাপন করেছেন। আমি এখানে যে সূত্রটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিজ্ঞানী ক্লসিয়াসের সূত্রটা নিয়ে। আচ্ছা, ক্লসিয়াসের সূত্রটা কি? যখন কোন সিস্টেম সম্পর্কে আমরা আগে বলছি, সিস্টেম আমরা জানি, যখন তুমি কোন সিস্টেমে তাপ শক্তি সরবরাহ করা হয়, আমরা যখন বাইরে থেকে তাপ শক্তি সরবরাহ করব তখন এর কিছু অংশ, এর মানে কার? ওই সরবরাহকৃত তাপ শক্তির কিছু অংশ সিস্টেমের অন্তস্থ শক্তির পরিবর্তনে, আমরা আবার বলি সিস্টেমের অন্তস্থ শক্তির পরিবর্তনে, আমি কিন্তু বলি না অন্তস্থ শক্তি বৃদ্ধি করব নাকি অন্তস্থ শক্তি হ্রাস করব, পরিবর্তন করব। পরিবর্তন মানে কি? অন্তস্থ শক্তি, তাপ শক্তি সরবরাহ করলে অন্তস্থ শক্তি বাড়তেও পারে, আবার অন্তস্থ শক্তি কমতেও পারে। সেই জন্য বললাম কি কোন সিস্টেমে বিজ্ঞানী প্রসেস বললো কি যখন কোন সিস্টেমের মধ্যে তুমি তাপ শক্তি সরবরাহ করবা তখন এর কিছু অংশ অন্তস্থ শক্তির পরিবর্তনে ব্যয়িত হবে এবং বাকি অংশ পরিবেশের উপর বাহ্যিক কাজ সম্পাদিত হবে, অর্থাৎ সম্পাদিত কাজে ব্যয়িত হবে। বিজ্ঞানী ক্লসিয়াসের মতে তাহলে কি আমরা যে শক্তিটা তাপ শক্তিটা সরবরাহ করব, বিজ্ঞানী ক্লসিয়াস বলছেন কি আমরা কোন সিস্টেমে যে শক্তিটা সরবরাহ করব সেটা আমাদের দুইটা অংশে বিভক্ত হবে। একটা হচ্ছে অন্তস্থ শক্তির পরিবর্তন ঘটাবে। অন্তস্থ শক্তি কি সম্পর্কে সেটা আমরা একটু আগে বললাম, অন্তস্থ শক্তি পরিবর্তন ঘটাবে এবং দ্বিতীয় অংশটা বাহ্যিক কাজ সম্পাদন করবে। কি বললাম? যে আমার বিজ্ঞানী ক্লসিয়াসের মতে আমরা যদি কোন সিস্টেমে তাপ শক্তি সরবরাহ করি তাহলে সেটা দুটো অংশে বিভক্ত হয়ে যাবে। কিছু অংশ অন্তস্থ শক্তি পরিবর্তন ঘটাবে আর কিছু অংশ বাহ্যিক কাজ সম্পাদন করবে পরিবেশের উপর। বাহ্যিক কাজটা কার উপর? পরিবেশের উপর বাহ্যিক কাজ সম্পাদন করবে। আচ্ছা, পরিবেশের উপর বাহ্যিক কাজ মানে কি? আমি যে এই সূত্রের বাইরে যদি আলোকে তোমাদেরকে বোঝাতে চাই, মনে করো আমার ফ্যান চলছে, বাসায় ফ্যান চলছে, ফ্যানটা আমাকে বাতাস দেওয়ার কথা, ঠিক তো? বা ঠান্ডা করার কথা। তুমি যখন ফ্যানের সুইচটা অফ করে দাও, অফ করে ফ্যানটা
হাত দিয়ে দেখো তো গরম হচ্ছে না, তাহলে ফ্যানটা আমাকে তাপ দিচ্ছে না, এই তাপটা কোথায় যাচ্ছে? বাহ্যিক পরিবেশে যাচ্ছে না, সেটা হচ্ছে কি বাহ্যিক কাজ। অর্থাৎ আমি লাইট জ্বালাচ্ছি আলো পাওয়ার জন্য, ঠিক আছে? তো লাইটটা অনেকক্ষণ জ্বালানোর পর তুমি যখন লাইটটা অফ করে হাত দিয়ে ধরে দেখো তখন লাইটটা গরম হচ্ছে, তাহলে গরম হচ্ছে, সে পরিবেশে তাপ ছাড়ছে না, তাপ তাপ কি হচ্ছে, তাপ ত্যাগ করছে না, এটা হচ্ছে বাহ্যিক কাজ। ঠিক সেম বলছে কি কোন সিস্টেমে যখন তুমি তাপ শক্তি সরবরাহ করবা তখন সেই সিস্টেমটা কিছু অংশ কি করবে, বাহ্যিক কাজ সম্পাদন অন্তত পরিবর্তন ঘটাবে, আর কিছু অংশ বাহ্যিক কাজ সম্পাদনে ব্যয়িত হবে। বাহ্যিক কাজ বলতে ওই তাপ, আমি যে বললাম লাইটের কথা তোমাদেরকে বোঝানোর জন্য বললাম, আলো দিচ্ছে সেটা বাহ্যিক কাজ, লাইটটা যে আমাকে তাপ দিচ্ছে সেটাও একটা বাহ্যিক কাজ, ঠিক আছে? তাহলে এটা আমি লাইটের কথা বোঝানোর জন্য বললাম, কিন্তু আমি কি এটা কিসের সম্পর্কে, তাপ শক্তি সম্পর্কে। আচ্ছা আমি যদি আরেকটু ম্যাথমেটিক্যালি বোঝাতে চাই তাহলে কি বলবো, কোন সিস্টেমে তুমি আমরা যখন ডিকিউ পরিমাণ তাপ শক্তি সরবরাহ করি, তাহলে ডিকিউ অর্থাৎ তাপ শক্তি সরবরাহ, তাপকে আমরা কি দ্বারা প্রকাশ করি, কিউ দ্বারা প্রকাশ করি। সেটা ডিকিউ পরিমাণ তাপ শক্তি সরবরাহ করি, তার অন্তস্থ শক্তি পরিবর্তন হবে ডিইউ, যদি অন্তস্থ শক্তি পরিবর্তন ডিইউ হয়, যদি অন্তস্থ শক্তি পরিবর্তন ডিইউ হয়, এবং বাহ্যিক সম্পাদিত কাজ যদি ডিডব্লিউ হয়। খেয়াল করো তাহলে আমরা এখানে অন্তস্থ শক্তিকে কি দ্বারা প্রকাশ করছি, ইউ দ্বারা, পরিবর্তনকে কি দ্বারা প্রকাশ করছি, ডিইউ দ্বারা, কি দ্বারা প্রকাশ করছি, ডিইউ দ্বারা। তা ডিইউ হয়, তবে বাহ্যিক সম্পাদিত কাজ যদি ডিডব্লিউ হয়, তাহলে তাপগতিবিদ্যার প্রথম সূত্র অনুসারে ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডব্লিউ। আবার বলি, আমরা যখন কোন সিস্টেমে ডিকিউ পরিমাণ তাপ শক্তি সরবরাহ করব, সেটা অন্তস্থ শক্তি পরিবর্তন যদি ঘটায় ডিইউ, বাহ্যিক সম্পাদিত কাজ যদি ডিডব্লিউ হয়, তাহলে বিজ্ঞানী ক্লসিয়াসের মতে ডিকিউ সমান হবে ডিইউ প্লাস ডিডব্লিউ। তাহলে আমরা এই স্লাইডটার মধ্যে কি জানলাম, এই স্লাইডটার মধ্যে জানলাম তাপগতীয় স্থানাঙ্ক কি, অন্তস্থ শক্তি বা অভ্যন্তরীণ শক্তি কি, তাপগতিবিদ্যার প্রথম সূত্র ক্লসিয়াসের প্রথম সূত্র সম্পর্কে আমরা জানতে পারলাম, এবং এর পূর্ববর্তী স্লাইডে আমরা কি জেনেছি, সিস্টেম সম্পর্কে জেনেছি। এখন আসা যাক পরবর্তী স্লাইডে। পরবর্তী স্লাইডটা দেখো সমচাপ প্রক্রিয়া। এই ওয়ার্ডটা খেয়াল করো, সমচাপ, তার মানে কি চাপ সর্বোচ্চ সমান থাকবে বা অপরিবর্তিত থাকবে। প্রক্রিয়া, আমরা কি নিয়ে আলোচনা করছি, তাপগতিবিদ্যা নিয়ে। তা তাপগতিবিদ্যা নিয়ে যেহেতু আলোচনা করছি, তাহলে এটা কি হবে, তাপগতীয় প্রক্রিয়া। তাহলে সমচাপ প্রক্রিয়া মানে কি, সমচাপ মানে কি চাপ অপরিবর্তিত থাকবে। তাহলে সংজ্ঞাটা কি দিলাম দেখো তো, যে তাপগতীয় প্রক্রিয়ায় সিস্টেমে চাপের কোনো পরিবর্তন হয় না বা চাপ ধ্রুব থাকে, চাপের কোনো পরিবর্তন হয় না বা চাপ ধ্রুব থাকে, তাকে সমচাপ প্রক্রিয়া বলা হয়। কি বললাম, যে তাপগতীয় প্রক্রিয়ায় সিস্টেমে চাপের কোনো পরিবর্তন হয় না বা অপরিবর্তিত থাকে বা ধ্রুব থাকে, সে প্রক্রিয়াকে বলা হয় সমচাপ প্রক্রিয়া। সমচাপ প্রক্রিয়া আমি একটা রাশিমালা দেখালাম, কিসের রাশিমালা, কৃতকাজ, যেটা তুমি এইটা আমরা পরবর্তী যখন ক্লাস করব তখন এটা প্রমাণটা আমরা দেখাবো কিভাবে সমচাপ প্রক্রিয়া ডিডব্লিউ কে হচ্ছে পিডিভি। তবে এখানে জেনে রাখো সমচাপ প্রক্রিয়া কৃতকাজ ডিডব্লিউ সমান হচ্ছে কি পিডিভি। এখানে পি হচ্ছে চাপ, ডিবি হচ্ছে কি আয়তনের পরিবর্তন। চাপ কিন্তু কনস্ট্যান্ট থাকবে কিন্তু আয়তনের পরিবর্তন ঘটবে, তার মানে কি সমচাপ প্রক্রিয়ায় আয়তনের পরিবর্তন ঘটতে পারে, সেটা পিডিভি। তাহলে সমচাপ প্রক্রিয়া কৃতকাজ কি পেলাম, পিডিভি। খেয়াল করো সমচাপ প্রক্রিয়া আমি কৃতকাজ কি পেলাম, পিডিভি। আবার বলে যে তাপগতীয় প্রক্রিয়ায় সিস্টেমে চাপ অপরিবর্তিত থাকবে বা ধ্রুব থাকবে বা পরিবর্তন হবে না, সেই প্রক্রিয়াকে বলা হয় সমচাপ প্রক্রিয়া। সমচাপ প্রক্রিয়া কৃতকাজ ডিডব্লিউ সমান পিডিভি। এখন আসা যাক সমউষ্ণ প্রক্রিয়া। উষ্ণ, উষ্ণ মানে কি, উষ্ণতা মানে কি তাপমাত্রা, তার মানে কি, তাহলে এটার মতো করে আমি এটা বলতে পারি না যে তাপগতীয় প্রক্রিয়ায়, দেখো তো কি বললাম, যে তাপগতীয় প্রক্রিয়ায় সিস্টেমের তাপমাত্রার কোনো পরিবর্তন হয় না বা তাপমাত্রা ধ্রুব, সর্বদা ধ্রুব থাকে, তাকে বলা হয় সমউষ্ণ প্রক্রিয়া। খেয়াল করো, যে তাপগতীয় প্রক্রিয়ায় সিস্টেমে তাপমাত্রার কোনো পরিবর্তন হয় না বা তাপমাত্রা সর্বদা ধ্রুব থাকে, তাকে সমউষ্ণ প্রক্রিয়া বলা হয়। সমউষ্ণ প্রক্রিয়া কৃতকাজ ডিডব্লিউ সমান ডিকিউ। আমরা তাপগতিবিদ্যা প্রথম সূত্র পড়ে আসছি না বিজ্ঞানী ক্লসিয়াসের, ওখানে কি পড়ে আসছি, ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডব্লিউ, ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডব্লিউ। তার মানে কি, এখানে যেহেতু আমি বলছি ডিডব্লিউ সমান ডিকিউ, তাহলে সমস্ত প্রক্রিয়ায় আয়তনের অভ্যন্তরীণ পরিবর্তন কি হচ্ছে, জিরো, ডিইউ জিরো। জিরো হওয়ার কারণে কিন্তু আমার ডিডব্লিউ সমান কি হচ্ছে, ডিকিউ।
তার মানে আমি বলতে পারি, এখানে লিখি নাই, তারপরে বলতে পারি কি সমস্ত প্রক্রিয়ায় অন্তস্থ শক্তির কোনো পরিবর্তন ঘটে না। সমস্ত প্রক্রিয়ায় অন্তস্থ শক্তির কোনো পরিবর্তন ঘটে না বলে কৃত কাজ কি হচ্ছে ডিডব্লিউ সমান ডিকিউ। অর্থাৎ যেটা পরিমাণ তুমি তাপ সরবরাহ করবা সমস্তটা কি হবে বাহ্যিক কাজে বাহ্যিক কাজে পরিবর্তন ঘটাতে পারবে। কিসের ক্ষেত্রে? যদি তাপমাত্রা অপরিবর্তিত থাকে। তার আমরা কি বললাম? সমস্ত প্রক্রিয়া কি বললাম? আবার বলি যে তাপগতীয় প্রক্রিয়ায় সিস্টেমে তাপমাত্রা কোনো পরিবর্তন হয় না বা তাপমাত্রা সর্বদা ধ্রুব থাকে, তাকে বলা হয় সমস্ত প্রক্রিয়া। সমস্ত প্রক্রিয়ার কৃত কাজ ডিডব্লিউ সমান ডিকিউ। আমি আবার বলি এই প্রমাণগুলো কিন্তু আমরা পরবর্তী ক্লাসে করব, আস্তে আস্তে করব। তাহলে এখানে দুইটা মূলত ইম্পর্টেন্ট আমরা সমীকরণ পেলাম। একটা হচ্ছে সমচাপ প্রক্রিয়া কৃত কাজ হচ্ছে ডিডব্লিউ সমান ডি পিডিভি, আর একটা হচ্ছে ডি সমস্ত প্রক্রিয়া ডিডব্লিউ সমান ডিকিউ। এখানে কি বললাম? সমচাপ প্রক্রিয়া, সমষ্ণ প্রক্রিয়া। আরেকটা প্রক্রিয়া আছে সেটা হচ্ছে কি রুদ্ধ তাপীয় প্রক্রিয়া। মোস্ট ইম্পর্টেন্ট রুদ্ধ তাপীয় প্রক্রিয়া। তা খেয়াল করো, রুদ্ধ তাপীয় প্রক্রিয়া অর্থাৎ তাপকে রুদ্ধ করে রাখা। তাপকে কি করে রাখা? রুদ্ধ করে রাখা। তার সংজ্ঞাটা হলে কি হতে পারে? যে তাপগতীয় প্রক্রিয়ায় সিস্টেম থেকে তাপ বাইরে যায় না বা বাইরে থেকে তাপ সিস্টেমে আসতে পারে না, অর্থাৎ তাপের কোনো আদান প্রদান ঘটবে না। তাপের কোনো আদান প্রদান ঘটবে না, তাপমাত্রা নয় তাপ। তাপ এবং তাপমাত্রার মধ্যে পার্থক্য নিশ্চয় আমরা জানি। কি বললাম? যে তাপগতীয় প্রক্রিয়ায় সিস্টেম থেকে তাপ বাইরে যাবে না বা বাইরে থেকে তাপ সিস্টেমে আসে না, তাকে রুদ্ধ তাপীয় প্রক্রিয়া বলা হয়। কি বললাম? যে তাপগতীয় প্রক্রিয়ায় সিস্টেম থেকে তাপ বাইরে যায় না বা বাইরে থেকে তাপ সিস্টেমে আসে না, তাকে রুদ্ধ তাপীয় প্রক্রিয়া বলা হয়। রুদ্ধ তাপীয় প্রক্রিয়া কৃত কাজ ডিডব্লিউ সমান মাইনাস ডিইউ। কি বললাম? রুদ্ধ তাপীয় প্রক্রিয়া, এটা মনে রাখবা, রুদ্ধ তাপীয় প্রক্রিয়া কৃত কাজ সমান কি মাইনাস ডিইউ। তাহলে আমি এখানে তিনটা প্রক্রিয়ার ক্ষেত্রে কি বললাম? তিনটা প্রক্রিয়ার ক্ষেত্রে কৃত কাজ দেখালাম। ডিডব্লিউ সমান পিডিবি, সেটা হচ্ছে কিসের ক্ষেত্রে? সমচাপ প্রক্রিয়ার ক্ষেত্রে। ডিডব্লিউ সমান ডিকিউ, সেটা কোন ক্ষেত্রে? সমস্ত প্রক্রিয়ার ক্ষেত্রে। রুদ্ধ তাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে ডিডব্লিউ সমান মাইনাস ডিইউ। আরেকটা প্রক্রিয়ার কথা বলি, সম আয়তন, যেটা এখানে উল্লেখ করে নাই, আমি বলেছি, খেয়াল করো, ওই খাতায় লিখে নাও। সমায়তন। সমায়তন প্রক্রিয়া হবে কি? তাহলে এই তিনটার আলোকে আমি সংজ্ঞাটা দিতে পারি না। যে তাপগতীয় প্রক্রিয়া কি হবে? আয়তন স্থির থাকবে, আয়তনের কোনো পরিবর্তন ঘটবে না, সেই প্রক্রিয়াকে বলা হয় সমায়তন প্রক্রিয়া। তবে সমায়তন প্রক্রিয়ার ক্ষেত্রে কৃত কাজ হবে জিরো। সমায়তন প্রক্রিয়া কৃত কাজ হবে কি? যখন আয়তনে কোনো পরিবর্তন হবে না, তখন কি হবে না? কৃত কাজও কোনো কাজও সম্পাদিত হবে না, সেটা বলা হচ্ছে কৃত কাজ হবে জিরো। তাহলে কি বললাম? আমি কি তিনটে উল্লেখ করলাম, আরেকটা কথা বললাম কি সমায়তন প্রক্রিয়া। তাহলে এই স্লাইডের মধ্যে বা স্লাইডের মাধ্যমে আমি বোঝাতে চেয়েছি কি সমচাপ প্রক্রিয়া কি, সমষ্ণ প্রক্রিয়া কি, রুদ্ধ তাপীয় প্রক্রিয়া কি এবং সম আয়তন প্রক্রিয়া কি। ঠিক আছে? তাহলে পরবর্তী স্লাইডে যাওয়া যাক। পরবর্তী স্লাইডটা কি দেওয়া? মোলার তাপ ধারণ ক্ষমতা বা মোলার আপেক্ষিক তাপ কাকে বলে? মোলার তাপ ধারণ ক্ষমতা বা মোলার আপেক্ষিক তাপ কাকে বলে? আমরা সংজ্ঞাটা দেখি, খেয়াল করো। এক মোল গ্যাসের তাপমাত্রা, খেয়াল করো, এক মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ শক্তি প্রয়োজন হয়। আবার বলি, এক মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে বৃদ্ধিতে যে পরিমাণ তাপ শক্তি প্রয়োজন হয়, তাকে ওই গ্যাসের মোলার তাপ ধারণ ক্ষমতা বা মোলার আপেক্ষিক তাপ বলা হয়। একে সি দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা প্রকাশ করা হয়? সি দ্বারা প্রকাশ করা হয়। আবার বলি, এক মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে বা বৃদ্ধিতে যে পরিমাণ তাপ শক্তির প্রয়োজন হয়, তাকে ওই গ্যাসের মোলার তাপ ধারণ ক্ষমতা বা মোলার আপেক্ষিক তাপ বলা হয়। একে সি দ্বারা প্রকাশ করা হয়। খেয়াল করো, মনে করি কোন গ্যাসের এম মোলের তাপমাত্রা ডিটি পরিমাণ বৃদ্ধি করতে ডিকিউ পরিমাণ তাপ শক্তির প্রয়োজন হয়। খেয়াল করো, লাইনটাকে তুমি চাইলে খাতার মধ্যে এক লাইনে ছোট করে লিখো, এম মোলের তাপমাত্রা ডিটি পরিমাণ বৃদ্ধি করতে ডিকিউ পরিমাণ তাপ শক্তি প্রয়োজন হয়। তাহলে 1 মোল তাপমাত্রা ডিটি পরিমাণ বৃদ্ধি করতে কি হবে? ডিকিউ বাই এম। তাহলে 1 মোলের তাপমাত্রা 1 একক বৃদ্ধি করতে কি হবে? ডিকিউ বাই এম ডিটি। তাহলে সি ইকুয়াল টু কি দাঁড়ালো? ডিকিউ বাই এম ডিটি। ঠিক আছে? কি বললাম? সি ইকুয়াল টু কি আসলো? তাহলে ডিকিউ বাই এম ডিটি। আবার বলি, কোন গ্যাসের এম মোলের তাপমাত্রা ডিটি পরিমাণ বৃদ্ধি করতে ডিকিউ পরিমাণ যে তাপ শক্তি প্রয়োজন হয়, তাহলে সি সমান কি হবে?
অর্থাৎ 1 মোলের তাপমাত্রা 1 এককে বা 1 কেলভিন বৃদ্ধি করতে তাহলে কত পরিমাণ তাপের প্রয়োজন হবে dQ/mdt। কিভাবে করবা? তুমি যদি না পারো ওকিক নিয়মে করতে পারো। 1 মোলের জায়গায় 1 মোলও দিতে পারো, dt এর জায়গায় 1 কেলভিন দিতে পারো, বৃদ্ধি করতে তাহলে কি হবে dQ/mdt। আবার বলে মোলার তাপ ধারণ খেয়াল করো, 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ শক্তির প্রয়োজন হয় তাকে ওই গ্যাসে মোলার তাপ ধারণ ক্ষমতা বা মোলার আপেক্ষিক তাপ বলা হয়। একে সি দ্বারা প্রকাশ করা হয়। মনে করি m মোল গ্যাস, আবার বললাম এটা সি কে হচ্ছে কি পেলাম আমরা dQ/dt। এর এককটা কি? একক লিখলাম, তারপরে খেয়াল করো ডিকিউ এর একক কি জুল, তাপের একক কি জুল, তাপের একক জুল, এম তো বললাম মোল, তাহলে কি মোলটা নিচে না জুল পার মোল। ডিটি এর একক কি কেলভিন, তাহলে এর একক হচ্ছে জুল পার মোল পার কেলভিন। মোলার তাপ ধারণ ক্ষমতার একক কি জুল পার মোল পার কেলভিন, ঠিক আছে, বা জুল মোল ইনভার্স কে ইনভার্স, জুল মোল ইনভার্স কে ইনভার্স। এই মোলার তাপ ধারণ ক্ষমতা কেন আলোচনা করলাম? মোলার তাপ ধারণ ক্ষমতা দুই ধরনের হতে পারে। প্রথম দেখো স্থির চাপে মোলার তাপ ধারণ ক্ষমতা, কি বললাম স্থির চাপে মোলার তাপ ধারণ ক্ষমতা, তার মানে কি চাপটা স্থির, সেটা বললাম কি চাপ স্থির রেখে 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে বলা হয় স্থির চাপে মোলার তাপ ধারণ ক্ষমতা। কি বললাম? চাপ স্থির রেখে, শুধু এখানের মধ্যে কি বললো সংজ্ঞাটা, আমরা আগের সংজ্ঞাটা যেটা ছিল সেটার মধ্যে শুধু একটা ওয়ার্ড যোগ করছি কি চাপ স্থির রেখে। চাপ স্থির রেখে 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে বলা হয় স্থির চাপে মোলার তাপ ধারণ ক্ষমতা। একে সিপি দ্বারা প্রকাশ করা হয়। রাশিমালা কি চেঞ্জ হবে? কোনো চেঞ্জ হবে না, শুধু এখানে সি এর জায়গায় হবে সিপি। তাহলে সিপি সমান কি হবে dQ/mdt। সিপি সমান কি হবে dQ/mdt। তবে শর্ত হচ্ছে কি চাপটা স্থির থাকতে হবে। সেই জন্য বলা হচ্ছে কি স্থির চাপে স্থির চাপে 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে বলা হয় স্থির চাপে মোলার তাপ ধারণ ক্ষমতা। একে সিপি দ্বারা প্রকাশ করা হয়। সিপি রাশিমালা কি ওই উপরে যে সমীকরণ, আর রাশিমালাটা আছে সিপি সমান হবে dQ/mdt। দেখে তুমি একটা কি করতে পারো নিচে পি দিতে পারো, পি দিতে পারো কেন চাপটা স্থির। এখন আসো স্থির আয়তনে মোলার তাপ ধারণ ক্ষমতা। আগের সংজ্ঞাটা সেম, শুধু এখানে চাপ স্থির রেখেছিলাম না, এখানে হবে আয়তন স্থির। তাহলে কি হবে আয়তন স্থির রেখে 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে বলা হয় স্থির আয়তনে মোলার তাপ ধারণ ক্ষমতা। একে সিভি দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা প্রকাশ করা হয়? সিভি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে সিভি রাশিমালা কি হবে? একে সিভি সমান কি হবে dQ/mdt। তবে শর্ত হচ্ছে কি ভিটা আয়তনটা কি থাকতে হবে স্থির থাকতে হবে। মোলার তাপ ধারণ ক্ষমতা বলতে কোনো কিছু স্থির রাখি নাই, বলার সময় আমরা কি বলি নাই মোলার তাপ ঘনত্ব, যখন সাধারণ সংজ্ঞাটা বললাম তখন আমরা কি বললাম 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে, এখানে চাপও স্থির রাখি নাই, আমরা আবার আয়তনকেও স্থির রাখি নাই। যখন আমরা স্থির চাপে মোলার তাপ ধারণ ক্ষমতার সংজ্ঞা দিতে যাচ্ছি তখন বলবো কি চাপ স্থির রেখে, আর যখন আমরা স্থির আয়তনের সংজ্ঞা দিতে যাচ্ছি তখন বলবো আমরা কি আয়তন স্থির রেখে। যখন 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করব তখন যে বৃদ্ধি করে যে পরিমাণ তাপের প্রয়োজন হবে সেটাকে বলা হয় স্থির আয়তনে মোলার তাপ ধারণ ক্ষমতা। তাহলে এই যে স্লাইড, এই চারটা আমি স্লাইড দেখালাম, চারটা স্লাইডে কি কি দেখালাম খেয়াল করো তো। আমি আবার প্রথম থেকে একটু রিভিউ করে মনে করে দেওয়ার চেষ্টা করি, খেয়াল করো। প্রথমে বললাম সিস্টেম, তারপর বললাম সিস্টেমের প্রকারভেদ, অর্থাৎ মুক্ত সিস্টেম কি, বদ্ধ সিস্টেম কি, বিচ্ছিন্ন সিস্টেম কি বললাম। তারপর বললাম তাপগতীয় স্থানাঙ্ক, তাপগতীয় স্থানাঙ্কের পরে আমরা আলোচনা করলাম কি অভ্যন্তরীণ শক্তি, অভ্যন্তর শক্তি আলোচনা করার পর বললাম কি আমরা ক্লসিয়াসের তাপগতিবিদ্যার প্রথম সূত্র, ক্লসিয়াসের তাপগতিবিদ্যার প্রথম সূত্র। এরপরে কি আসছে আমরা ক্লসিয়াস তাপগতিবিদ্যার প্রথম সূত্র কি পর কি বললাম, এরপর আমরা মোলার তাপ ধারণ ক্ষমতা আসলা, এরপর আমরা আরেকটা কি বললাম না, এর আগে স্লাইডে কি ছিল, এর আগে স্লাইডে আমাদের কি ছিল, তারপরে ক্লসিয়াসের সূত্র পর হচ্ছে সমচাপ প্রক্রিয়া, সমচাপ প্রক্রিয়া কি বললাম, রুদ্ধতাপীয় প্রক্রিয়া কি বললাম, সমুষ্ণ প্রক্রিয়া কি বললাম, এবং সম-আয়তন প্রক্রিয়া কি বললাম। খেয়াল করো এখানে প্রায় প্রথম থেকে আবার বলি, খেয়াল করো প্রথমে বললাম সিস্টেম, সিস্টেমের মধ্যে আমরা বদ্ধ সিস্টেম, মুক্ত সিস্টেম, বিচ্ছিন্ন সিস্টেম, তাহলে এখানে 3টা সংজ্ঞা বললাম বা 4টা সংজ্ঞা বললাম। তারপর স্লাইডে বললাম কি আমরা তাপগতীয় স্থানাঙ্ক, তারপর বললাম অভ্যন্তরীণ শক্তি 5টা, তারপর খেয়াল করো তারপর বললাম আমরা ক্লসের তাপগতিবিদ্যার সূত্র, তারপর সমচাপ প্রক্রিয়া,
সমস্ত প্রক্রিয়া, রুদ্ধতাপীয় প্রক্রিয়া, সম-আয়তন প্রক্রিয়া বা 10টা। তারপর এখানে হলো কি মোলার তাপ ধারণ ক্ষমতা বা আপেক্ষিক মোলার তাপ ধারণ ক্ষমতা, তারপর স্থির চাপে মোলার তাপ ধারণ ক্ষমতা, স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ বা মোলার তাপ ধারণ ক্ষমতা। তাহলে মোট আমরা এই পর্যন্ত প্রায় 10 থেকে 12টা প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করলাম এই পর্যন্ত। যদি আমরা এই প্রশ্নগুলো ভালো মতো, আমি আবারও বলি, যদি আমরা এই প্রশ্নগুলো ভালো মতো বুঝি তাহলে কিন্তু এই টপিকস সম্পর্কিত যে কোনো আমরা প্রবলেম আমরা সলভ করতে পারবো, যদি না আমাদের কনসেপ্টটা ক্লিয়ার থাকে। তবে একটা খেয়াল রাখবা, এখানের মধ্যে আলোচনা করার সময় আমি সমচাপ প্রক্রিয়ার ক্ষেত্রে কি বলেছিলাম, ডিডব্লিউ সমান বলেছিলাম পিডিভি। সমস্ত প্রক্রিয়ার ক্ষেত্রে কি বলেছিলাম, ডিডব্লিউ সমান ডিকিউ, ডিডব্লিউ সমান ডিকিউ। হ্যাঁ, আর রুদ্ধতাপীয় প্রক্রিয়া কি বলছিলাম, ডিডব্লিউ সমান মাইনাস ডিইউ। আর সময়ায়তনের ক্ষেত্রে কি বলেছি, ডিডব্লিউ সমান 0। এই জিনিসগুলো তোমাকে মাথায় রাখতে হবে। এবং তাপগতিবিদ্যার প্রথম সূত্র ক্লসিয়াসের সূত্রটা তোমাকে মাথায় রাখতে হবে কি, ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডব্লিউ। ঠিক আছে? যদি আমরা এগুলো বুঝে থাকি তাহলে আমরা একটা বাড়ি কাজ দিই। বাড়ি কাজটা যদি করতে পারো তাহলে মনে করবো তোমরা এই ক্লাসটা তোমাদের সবার কাছে বোধগম্য হয়েছে বা বুঝতে কোনো প্রবলেম হয় নাই। খেয়াল করো বাড়ির কাজটা কি, একটি কফি পটে নাড়ানির সাহায্যে খুব জোরে কফি নাড়ানো হলো। আমরা যে কফি বা কাপের কি কফি পটে কাপে নাড়ানো দিয়ে বা চামচ দিয়ে খুব জোরে কফি নাড়ানো হলো, ফলে কফির আয়তন 50 সেন্টিমিটার কিউব বৃদ্ধি পেল। কফিকে নাড়লে কি হয়, অনেকটা ফেনা জাতীয় হয় না, আয়তনটা বেড়ে যায় না, সেটা বললাম কি কফির আয়তন 50 সেন্টিমিটার কিউব বৃদ্ধি পেল। একই সময় কফি পট হতে 40 জুল 40 জুল তাপ পরিবহন ও পরিচালন পদ্ধতিতে নির্গত হলো। তার মানে কি কফি পটটা তাপ হারালো, আয়তন বৃদ্ধি পেল। খেয়াল করো, আয়তন বৃদ্ধি পেল, তাপ হারালো। তোমাদের অঙ্ক সুবিধার্থে আমি এখানে বায়ু চাপটা দিয়ে দিলাম, ইকুয়ালস টু কি দিলাম, 1 × 10⁵ নিউটন m/2। প্রশ্ন হচ্ছে গ নাম্বার প্রশ্নটা দিলাম কি, কফির উপর কতটুকু কাজ করা হলো। কফির উপর কতটুকু কাজ করা হলো, কি বললাম, কফির উপর কতটুকু কাজ করা হলো। এখানে আয়তনের পরিবর্তনটা দেওয়া আছে, তাপ কি পরিমাণ তাপের পরিবর্তন নির্গত হলো সেটাও দেওয়া আছে। তাহলে কি বললাম, কফির উপর কতটুকু কাজ করা হলো। এক নাম্বার 2 দিলাম বা ঘ নাম্বার প্রশ্ন দিলাম কি, এটি তাপগতিবিদ্যার প্রথম সূত্রকে সমর্থন করে কিনা যাচাই করো। মূলত এটা তাপগতিবিদ্যার প্রথম সূত্র বলতে আমি ক্লসিয়াস সূত্র দিয়ে যেহেতু আলোচনা করেছি, তাই ক্লসিয়াস সূত্রকে সমর্থন করে কিনা সেটাই মূলত আমি দেখাতে বলেছি। কি বললাম, কফির উপর কতটুকু কাজ করা হলো। এক নাম্বার 2 বললাম তাপগতিবিদ্যা প্রথম সূত্রকে সমর্থন করে কিনা সেটা তুমি গাণিতিকভাবে যাচাই করবা। যদি এই অঙ্কটা করতে পারো তাহলে মনে করবো তোমার এই আমি যে টপিকস গুলো নিয়ে তোমার সামনে আজকে হাজির হলাম বা তোমাকে বোঝানোর চেষ্টা করলাম তুমি বুঝতে পেরেছো। তারপরও বলছি, যদি কোনো প্রশ্ন থাকে, বুঝতে কোনো সমস্যা হয়, কমেন্ট বক্সে অবশ্যই দিবেন এবং অবশ্যই রেগুলার ক্লাসে আসবেন। কি বললাম, রেগুলার ক্লাস করতে হবে, ফিজিক্স ক্লাস রেগুলার করতে হবে। আমি শুরুতেই বলেছি যে ফিজিক্স ক্লাস আমি প্রত্যেক দিনেই প্রত্যেকটা ক্লাসে আমি বারবার বলছি যে ফিজিক্স ক্লাস না করো, তোমার অ্যাটেন্ডেন্স যদি আমার না পাই, সেই অ্যাটেন্ডেন্সের প্রভাব কিন্তু তোমার অ্যাসাইনমেন্টের উপর পড়বে। অ্যাসাইনমেন্ট তুমি লিখতে ভুল করবা, অ্যাসাইনমেন্টে তোমার বুঝতে ভুল পারবে না। সেটা রেগুলার ফিজিক্স ক্লাস করলে তুমি অ্যাসাইনমেন্টটা ঠিকমতো করতে পারবা। এবং এই অ্যাটেন্ডেন্সটা কিন্তু আমরা কাউন্ট করবো তোমার ওই অ্যাসাইনমেন্ট নাম্বার দেওয়ার সময় কিন্তু এই তোমার ক্লাসের অ্যাটেন্ডেন্সটা কিন্তু কাউন্ট করা হবে। বারবার বলছি, তোমরা যে ক্লাস করছো অ্যাটেন্ডেন্স কিন্তু আমরা কাউন্ট করছি, সেটার ফলাফল তোমরা বা প্রভাব তোমরা কিন্তু অ্যাসাইনমেন্ট দেওয়ার পর তোমরা অ্যাটেন্ডেন্সের প্রভাবটা বুঝতে পারবা। তাই যারা এখনো ক্লাসমুখী নও তাদেরকে বলছি ক্লাসমুখী হও, রেগুলার ক্লাস করো এবং ক্লাসে প্রেজেন্টটা দাও, অ্যাটেন্ডেন্সটা দাও এবং তোমার নিজের ক্লাসে টপিকসের উপর ধারণা বাড়াও এবং ক্লাসের প্রতি মনোযোগী হলে তুমি কি করতে পারবা, এই যে অ্যাসাইনমেন্ট গুলো আসছে তোমার অন্যের দ্বারস্থ হবে না, তুমি নিজে অ্যাসাইনমেন্ট রেডি করতে পারবা। এ কি করলো, ও কি করলো, ইউটিউবে কি দেখাচ্ছে, ফেসবুকে, এই সম্পর্কে তোমার আর কিছু ধারণা লাগবে না। তুমি নিজ থেকে বসে তুমি কি করতে পারবা, অ্যাসাইনমেন্টটা রেডি করতে পারবা, যদি তুমি ক্লাসমুখী হও এবং বইমুখী হও।
আমি যে টপিকস গুলো নিয়ে আলোচনা করলাম সেই টপিকস ক্লাসটা ভালো মতো দেখো, বই খুলো, বই খুলে পড়ে দেখো, দেখবা যে অ্যাসাইনমেন্টটা তোমার সামনে নেক্সট উইকে আসছে সেই অ্যাসাইনমেন্টটা তুমি ইজিলি করতে পারছো, তুমি ইজিলি অ্যাসাইনমেন্টটা তুমি করতে পারছো। ঠিক আছে, তাহলে আজকে ক্লাস এই পর্যন্তই থাক। সবাইকে ধন্যবাদ। আগামী ক্লাসে আবার দেখা হবে। আশা করি শনিবার আমি আরেকটা ক্লাস নিব তাপগতিবিদ্যা এই চ্যাপ্টারের উপর। শনিবার ক্লাসটা করবা, শনিবারের ক্লাসটা সবাই প্রেজেন্ট থাকবা, এই প্রত্যাশা রেখে আমি আজকে ক্লাস শেষ করলাম। সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা এবং সাবধানে থাকবা এবং স্বাস্থ্যবিধি মেনে চলবা।